দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ইউনূস সরকার গরিব মানুষের প্রতিপক্ষ হয়ে উঠেছে কিভাবে, সেই বিষয়টা নিয়ে। এই যে জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থানে গরিব সাধারণ নিম্ন আয়ের মানুষের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল। এই অংশগ্রহণটা ছিল কিভাবে? বিগত আওয়ামী লীগ সরকারের উপরে নানা কারণে একটা জনরোষ তৈরি হয়েছিল। বিগত কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকার সেই পালসটা গুনতে পারেনি। এই জনরোষ একটি কারণ। সাধারণ নিম্ন আয়ের মানুষের এই জুলাই বিক্ষোভ বা জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে একটা ব্যাপক অংশগ্রহণ ছিল। সেই নিম্ন আয়ের মানুষের কাঁধে পা দিয়েই অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে। সরকার গঠিত হয়েছে, হবার পরে কি হচ্ছে? এই নিম্ন আয়ের সাধারণ মানুষের প্রতিপক্ষ হয়ে উঠেছে অন্তর্বর্তীকালীন সরকারটি। আমি প্রথম যেটি বলতে চাই সেটি হচ্ছে যে সেখানে স্বল্প জনসংখ্যা, কিন্তু তারপরেও বলতে চাই সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে একটা অবরোধ আরোপ এই সরকারের শুরু থেকেই শোনা যাচ্ছিল এবং ফাইনালি সেটি অবরোধ আরোপ করতে পেরেছে। সেন্ট মার্টিন দ্বীপে জনসংখ্যা বাস করে 10,000-এর মতো। সেটি একটি ইউনিয়ন পরিষদ, টেকনাফ উপজেলার। সেই ইউনিয়ন পরিষদের যে 10,000 মানুষ, তাদের বিকল্প কোনো কর্মসংস্থান, তারা খাবে কি, পরবে কি ইত্যাদি কোনো কিছু না করে হঠাৎ করে সেন্ট মার্টিনের উপর কন্ট্রোল আরোপ, নিয়ন্ত্রণ আরোপ। সেখানে পর্যটন যেতে পারবে না। এই সেন্ট মার্টিন দ্বীপটি ছিল একটি পর্যটন অর্থনীতি নির্ভর একটি দ্বীপ। পর্যটনকে কেন্দ্র করেই তাদের মুখের খাবার আসতো। কিন্তু এই 10,000 মানুষের পেটে লাথি মেরেছে ইউনূস সরকার। ইউনূস সরকার আলটিমেটলি কি চায় যে এই 10,000 মানুষ সেন্ট মার্টিন দ্বীপ ছেড়ে চলে যাক অন্যত্র? হয়তো এটিই চাওয়া। কেন চায় সেটি ইউনূস সরকারই বলতে পারবে। এরপরে আসি যে পলিথিন নিষিদ্ধ। অত্যন্ত সাধুবাদ জানানোর একটা বিষয় যে পলিথিন আমাদের পরিবেশ ধ্বংসের একটা অন্যতম উপকরণ হচ্ছে পলিথিন। 2002 সালে বিএনপি সরকারের আমলে পলিথিন নিষিদ্ধের একটি আইন আছে, কিন্তু সেই আইনটির প্রয়োগ নেই। যার কারণে পলিথিনের একটা স্বর্গরাজ্য তৈরি হয়েছে। যেদিকে তাকান, যেদিকে যান, সেদিকেই শুধু পলিথিন। তো সেই জায়গা থেকে পলিথিন নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে ইউনূস সরকার। সাধুবাদ জানানোর মতো উদ্যোগ। কিন্তু একবার কি চিন্তা করেছে যে এই পলিথিনের সাথে এই পলিথিন শিল্প, পলিথিন ইন্ডাস্ট্রি, একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে হাজার হাজার কোটি টাকার, এবং এখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থানের একটা জায়গা। লাখ লাখ মানুষ এখানে চাকরি করে, কাজ করে খায়, শ্রমিক কর্মচারী। এই শ্রমিক কর্মচারীরা পলিথিন হঠাৎ করে যদি রাতারাতি নিষিদ্ধ করে দেওয়া যায়, তারা কোথায় যাবে? হঠাৎ করে ঘোষণা করা হচ্ছে যে 1 অক্টোবর থেকে সুপার শপে পলিথিন নিষিদ্ধ। এরপর 1 নভেম্বর থেকে সারা বাংলাদেশে কোনো পলিথিন ব্যবহার হবে না, জিরো টলারেন্স। কিন্তু একবারও কি চিন্তা করেছেন যে এইখানে যে হাজার হাজার লাখ লাখ শ্রমিক এর সাথে জড়িত, স্বল্প আয়ের গরিব মানুষ, এই মানুষগুলো কি খাবে, কোথায় যাবে? বিকল্প কর্মসংস্থান না করে হঠাৎ করে রাতারাতি বন্ধ করবেন, তাহলে তো হবে না। বন্ধ করতে গিয়ে হোঁচট খাচ্ছেন। পলিথিন একটা পরিবেশের জন্য ভয়ানক উপকরণ, কিন্তু সেটি বন্ধের জন্য তো হঠাৎ করে 1-2 মাসের একটা প্রজেক্ট নিয়ে হবে না। এই লোকগুলোর কথা চিন্তা করতে হবে, এই লোকগুলোর একটা বিকল্প কর্মসংস্থানের চিন্তা করতে হবে। হ্যাঁ, হতে পারে যে এই পলিথিনগুলোকে ঋণ দিয়ে পলিথিন থেকে কনভার্ট করে পাট কিংবা কাপড়ের উপকরণ তৈরি করবে, এমন কিছু। এই কাজটি করলে যেটি হতো যে যে শ্রমিকরা পলিথিনে কাজ করে, তারা সেই কাপড়ের ব্যাগ উৎপাদন বা কাপড় বা পাটের অন্যান্য পলিথিনের বিকল্প হিসেবে যে কাজগুলো, যে উপকরণটা আমরা উদ্ভাবন করব, সেটির জায়গায় কাজ করতে পারত। কিন্তু সেগুলো চিন্তা না করে হঠাৎ করে রাতারাতি এক শাহী এলান জারি করছেন যে 1 অক্টোবর থেকে বন্ধ, 1 নভেম্বর থেকে বন্ধ। আজকে বন্ধ করতে গিয়ে বাধার মুখোমুখি হচ্ছেন। তারপরে আসি এই যে দীর্ঘদিন ধরে গার্মেন্টস শ্রমিকরা নানাভাবে মালিক পক্ষ বা নানা পক্ষ থেকে
বঞ্চনার শিকার, এটি মানতে হবে। তাদের দাবি দেওয়া থাকতে পারে, কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে প্রথম পদক্ষেপ কি নিলেন? দমন পীড়ন, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দমন পীড়নের পদক্ষেপও নিয়েছেন, যার কারণে কয়েকজন মানুষকে পুলিশের গুলিতে মৃত্যুবরণ পর্যন্ত করতে হয়েছে শ্রমিকদের। এই শ্রমিকদের মৃত্যুবরণ শুধু না, কারখানা বন্ধ হয়ে যেতে হয়েছে। একটা যৌক্তিক সমাধান নিশ্চয়ই করা যেত, কিন্তু পরবর্তীতে আপনারা যৌক্তিক সমাধান করেছেন অনেক দেরিতে। মালিক, শ্রমিক, সরকার বসে একটি সমঝোতায় এসছেন, খানিকটা স্বস্তি আসছে সেখানে। কিন্তু যে কোনো কাজ করবার আগে বুঝতে হবে যে এখানে স্বল্প আয়ের গরিব মানুষ অসংখ্য জড়িত আছে, তাদের কি হবে? আমি এসি রুমে বসে চিন্তা করছি যে এটা করব ওটা করব, কিন্তু আসলে বাস্তবতা কি? বাস্তবতা তো ভিন্ন। রাতারাতি আরেকটি কাজ করেছেন, যে ফুটপাতে হকার উচ্ছেদ। কারণ বাজার, ফার্মগেট সহ বিভিন্ন জায়গা থেকে হকার উচ্ছেদের একটা বন্দোবস্ত করেছেন। হ্যাঁ, অবশ্যই ফুটপাতে বা মানুষ চলাচলের জায়গায় যদি হকার থাকে, সেখানে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে, যানজট হতে পারে, ফুটপাত থেকে রাস্তায় এসে পড়ে, যার কারণে যানজট হতে পারে। ফুটপাত থেকে হকার সরানোটা ইতিবাচক, কিন্তু এই যে হকারগুলা কোথায় যাবে, কি খাবে, সেসব কি চিন্তা করেছেন? সেসব চিন্তা না করে রাতারাতি চিন্তা করছেন যে হকার উচ্ছেদ করবেন। এই হকার উচ্ছেদ করবার ফলে গরিব মানুষের পেটে লাথি মেরেছেন। কারণ একজন ঢাকায় আসে, স্বল্প আয়ের একজন মানুষ ঢাকায় আসে কি পরিস্থিতিতে? গ্রামীণ অর্থনীতিতে নিজেকে ম্যাচ করতে পারে না, কিংবা নদী ভাঙ্গন সহ নানা কারণে এই যে শ্রমজীবী মানুষটি ঢাকায় এসছে, ঢাকায় এসে নিশ্চয়ই পেট যখন টান দেয় তখন তাকে বাধ্য হয়ে হকারি করতে হয়, ফুটপাতে বসতে হয়, এবং ফুটপাতে বসেও তাকে চাঁদাবাজির বিনিময়ে দুর্বৃত্তদেরকে চাঁদা দিয়ে তাকে বসতে হয়। একবারও চিন্তা করলেন না যে এই মানুষগুলো কোথায় যাবে, কি খাবে, কিভাবে বেঁচে থাকবে? হকার উচ্ছেদ করুন, এটিকে সাধুবাদ জানাই, কিন্তু সেটি সময় সাপেক্ষ ব্যাপার। তাদেরকে বিকল্প একটা ব্যবস্থা, হয়তো ফুটপাতে বসে আছে, তাদেরকে কোনো একটা মাঠ বা উদ্যানে যে এই সময় থেকে এই সময় বসতে পারবে এমন একটা সিস্টেম করে উচ্ছেদ করুন, তাতে তো কোনো আপত্তি নেই। আরেকটি ঘটনা হয়েছে যে আমরা 5 আগস্টের পর থেকে ঢাকার রাস্তায় রিকশার বেপরোয়া চলাচল লক্ষ্য করছি। খুব স্বাভাবিকভাবে রিকশা এবং যান্ত্রিক রিকশা, ব্যাটারি চালিত রিকশার চলাচল লক্ষ্য করছি। দৌরাত্ম্য বেড়ে গেছে। এখন ঘটনা হচ্ছে, যেভাবেই হোক এই যে রিকশা চালক বা এরা তো নিম্ন আয়ের মানুষ, এদেরকে তো রাতারাতি একদম ভেনিশ করে দেওয়া সম্ভব না, কিন্তু একটি অমানবিক কাজ করেছে। সেটি হচ্ছে খবরে প্রকাশ, প্রথম আলোতে যেটি দেখছি, যে 7 নভেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযানে 78টি অটোরিকশা এবং 315টি ব্যাটারি নিলামের মাধ্যমে 10,05,000 টাকায়, এবং 11 নভেম্বর 102টি ব্যাটারি চালিত অটোরিকশা ও 376টি ব্যাটারি 18,50,000 টাকায় বিক্রি করা হয়। এভাবে যানজট নিয়ন্ত্রণের নামে এই রিকশাওয়ালাদের পেটে লাথি মারাটাও কতটা যুক্তিযুক্ত হয়েছে ভাববার বিষয়। কেন রিকশাওয়ালারা রাস্তায় দৌরাত্ম্য তৈরি করছে? আপনি দৌরাত্ম্য তৈরি করছে যে প্রাইভেট কার বা ছোট গাড়ি ব্যবহারকারী রাস্তায় যানজট তৈরির অন্যতম কারিগর, তাদেরকে ধরুন তো, তাদেরকে ধরে নিলামে বিক্রি করুন তো, কেমন পারেন? সেই বাহাদুরিটা আমরা একটু দেখি। পারবেন না। পারেন গরিব মানুষের সাথে। গরিব মানুষের আরেকটি বড় মহাবিপর্যয়ের পরিস্থিতিতে ফেলেছেন। সাধারণ মানুষ, স্বল্প আয়ের মানুষ খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। এর কারণ হচ্ছে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি। 5 আগস্টের আগে যে দ্রব্যমূল্য ছিল, সেই দ্রব্যমূল্য থেকে এখন সেটি 20 থেকে 50% পর্যন্ত বেড়েছে। এই যে স্বল্প আয়ের মানুষগুলোর পেটে লাথি মারছেন, তারা তো স্বাভাবিক খাদ্য কিনে খেতেই পারছে না, তার উপরে পণ্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছেন না। অর্থাৎ সব কিছু মিলিয়ে সরকারটি যেন গরিব মানুষের প্রতিপক্ষ হয়ে উঠেছে। যে গরিব মানুষের আন্দোলনের ফসল এই সরকার, সেই গরিব বান্ধব সরকার হয়ে উঠছে না। আজ পর্যন্ত কোনো
উঁচুতলার মানুষ, দুর্নীতিবাজ, তাদেরকে শাস্তির আওতায় আনতে আমরা দেখছি না, গরিব মানুষের উপর খড়গ তুলতে দেখছি। অর্থাৎ সামগ্রিকভাবে সরকারটি গরিব মানুষের বিপক্ষের সরকার হয়ে উঠছে, যেটি কাম্য নয়। কারণ স্বল্প আয়ের গরিব মানুষই হচ্ছে আমাদের বেশিরভাগ জনগোষ্ঠী। তাদের দিকে খেয়াল করতে হবে, তাদের দিকে নজর দিতে হবে। যে কোনো কাজ করবার আগে একটা সঠিক পরিকল্পনা করে না এগুলে বারবার হোঁচট খাবেন কিন্তু পলিথিন নিষিদ্ধের মতোই। কাজেই আমরা চাইব যে কোনো কাজ করবার আগে একটা সুষ্ঠু পরিকল্পনা করে করুন, তাতেই মঙ্গল। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।